বেলার ব্যাপারে আরো অনেকই আছে, যে তার যে এই যে বেলা, বেলার কাজটা কি, এটা তো এক্সটর্শনিস্ট একটা অর্গানাইজেশন। সে মামলা করে, সে মামলা করে পরে তাদের কাছে টাকা নিয়ে মামলা ছেড়ে দেয়, উপস্থিত হয় না, তারা রায় পেয়ে যায়, খারিজ হয়ে যায় মামলা। এটা ভুরি ভুরি উদাহরণ আছে। আপনি দেখেন যে শিপ বিল্ডিং এর ওইখানে উনি, ওনাকে বাঘের মতো ভয় পায়, ওখান থেকে তাকে রেগুলার ভিত্তিকে টাকা দেয়। আমার কাছে তার গোপনে বলছে, কিন্তু নাম বলতে চায় না। এরকম একটা অবস্থা যে শি হ্যাজ ক্রিয়েটেড এ চেইন অফ টেরর, একটা এনভায়রনমেন্টাল টেররিস্ট একজন। তাকে বিচারের আওতায় আনা উচিত। এই ভদ্র মহিলা, তার কিন্তু এমিরেটসে প্লাটিনাম কার্ড হোল্ডার, সে, আপনি জানেন, প্লাটিনাম কার্ড হোল্ডার, একটা এনজিওর মালিক, এক রুমের এনজিও, সে প্লাটিনাম কার্ড হোল্ডার। সে ফার্স্ট ক্লাসে যাওয়া আসা করে এই নিউ ইয়র্ক, 18 লক্ষ টাকা রাউন্ড ট্রিপ। এখন আপনি কি বলবেন যে দেশটা কোথায় চলে গেছে? একে কেন অ্যাডভাইজার করা হয়েছে? সে ইজ টোটালি আনফিট টু বিকাম। তার তো কোনো এনভায়রনমেন্টাল বিষয় কিছুই নাই, ইকোলজি সম্বন্ধে কোনো ধারণাই নাই, পরিবেশ সম্বন্ধে তার কোনো ধারণাই নাই। কতগুলি কথা শিখে নিচ্ছে, কিছু টার্ম, এগুলি নিয়ে একটা অভিনয় করে। একে বিচারের আওতায় আনা উচিত। যত টাকা নিচ্ছে সব টাকা বাইর করে আনা উচিত তার কাছ থেকে, সব টাকা বাইর করে নেওয়া উচিত। কোন রকমের দেওয়া হবে না, কোন রকমের তাকে পাঠাই দিতে হবে ওই কাশিমপুরে, নইলে কেরানীগঞ্জে। কারণ এইসব লোক সমাজে থেকে সমাজকে দূষিত করে ফেলে, সমাজে দূষিত করে। দীপমণি আছে না, ওই দীপমণির কাছে থাকবে, ঘসিনে বেগম চলে যাবে দীপমণির কাছে। শুধু উনি না, শুধু উনি না, এইখানে এই যে আসিফ নজরুল সম্বন্ধে আমরা সেদিনকে জানলাম যে ওই সাব রেজিস্ট্রার বদলি করে সে বহু টাকা কামাইছে, সাব রেজিস্ট্রার বদলি করে বহু টাকা কামাইছে। আপনি সাভারে সাব রেজিস্ট্রার ট্রান্সফার করে 3 কোটি টাকা নিছে। শুনেন, এইটা ট্র্যাডিশন আছে। আইনমন্ত্রী ছিল একজন আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, জাস্টিস কি যেন নামটা ভুলে গেলাম, এ তো এখনো জামিনে আছে, এও ওই সাব রেজিস্ট্রার বদলি করে টাকা নিত, এও নিচ্ছে, এমনকি রেফ্রিজারেটর পর্যন্ত নিচ্ছে। এটা এই আইনের দায়িত্বে যারা থাকে, সাব রেজিস্ট্রারকে বদলি করলেই আপনার প্রচুর টাকা পাওয়া যায় একেবারে। যেমন বন মন্ত্রণালয়, ওইখানেও তো বদলি করে টাকা পাইছে। যাই হোক, একটা দুর্নীতির আখড়া ছিল। আমাদের ধারণা ছিল, আশা ছিল, আমরা আশা করছিলাম যে শেখ হাসিনার আমলের যে দুর্নীতি, তার পিওনের 400 কোটি টাকা, এই সবের বিরুদ্ধে এই আসলে তো গণ অভ্যুত্থান হয়েছে দুর্নীতি, দুঃশাসন, গুম, বাক স্বাধীনতা হরণ, এইসব কারণে। আর অথচ কি করছে, একটা জুলাই সনদ বানাইছে। সে জুলাই সনদে বাঙালি জাতীয়তাবাদ, কি জাতি হিসেবে বাঙালি থাকতে পারবে না, এটা মানবাধিকারের আনে নাই, সেখানে কোনো মানবাধিকারের নাই। কালকে আমি এক ক্রস করতে গেলাম, সেইখানে একজন ব্যারিস্টার, উনিও বললেন যে এইখানে মহিলাদের, একজন পুরুষ যদি সাক্ষী দেয়, একজন পুরুষের সাক্ষী 2জন মহিলার সাক্ষী সমান, 2জন মহিলার সাক্ষী সমান। একজন ব্যারিস্টার, সে স্বীকার করলো 2জন মহিলার সমান। এখন এখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ, সেই জন্য তো তারা এইসব বিষয় আনে নাই। তারা শরিয়া আইন চালু করবে, যেখানে একজন পুরুষের সাক্ষী 2জন মহিলার সাক্ষী সমান হবে। আপনি দেখেন এই 84 দফার মধ্যে হিউম্যান রাইটস এর কথা আছে কিনা? হিউম্যান রাইটস এর কথা আছে যে ঐক্যমত্য কমিশনের রিপোর্টে দেয়া হবে হিউম্যান রাইটস। অথচ আমাদের কনস্টিটিউশনে আছে, আমাদের কনস্টিটিউশনে আছে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, আপনার মুভমেন্টের স্বাধীনতা, এগুলো এনশিওর করা। এগুলিকে তারা বাতিল করতে চায়। একটা একটা হলো কি যে আমরা আমরা এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেব। তুমি ছুঁড়ে ফেলে দেবা কেন? তুমি ছুঁড়ে ফেলে দেবে, আমাকে বলো, আমাকে বলতে হবে 72-এর সংবিধানের কোন অনুচ্ছেদটা ফ্যাসিবাদে জন্ম দিছে। যদি প্রমাণ করতে পারো সেটা বাদ দাও। আপনার যে 9টা যে আমাদের যে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামো, যেটা হচ্ছে যে বাংলাদেশ চলবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের দ্বারা পরিচালিত হবে, বিচার বিভাগ আলাদা থাকবে, মানবাধিকার থাকবে, আপনার এই ধরনের যে বিষয়গুলি আছে যেগুলিকে টাচ করা যাবে না, সেগুলি তো আদালত এস্টাবলিশ করে দিচ্ছে। এটা ডক্টরিন অফ বেসিক স্ট্রাকচার তো আমাদের আদালতের সৃষ্টি। এখন এইটাকে তারা ভাঙতে চায়, ভেঙে একটা মৌলবাদী, একটা ধর্মভিত্তিক রাষ্ট্র করতে চায়। বাংলাদেশের রাষ্ট্রটা সৃষ্টি হয়েছিল
ভাষাভিত্তিক একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে তারা একটা ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে সেকুলারিজম থাকবে না, যেখানে অন্য কোনো লোকের কোনো মুক্ত চিন্তার করার কোনো অধিকার থাকবে না। এইটাই হচ্ছে দ্বন্দ্ব, কিন্তু এইটাই হচ্ছে মূল দ্বন্দ্ব, যে আমরা জুলাই সনদ করবো, ইমপ্লিমেন্ট করবো। জুলাই সনদ হচ্ছে বাংলাদেশ নামক সেকুলার রাষ্ট্রটাকে বিলুপ্ত করে দিয়ে একটা ধর্মভিত্তিক একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার একটা অপচেষ্টা। ক্লিয়ার? এখন তারা তো বলছে, বিরোধী দল তো বলছে যে রাস্তায় নামবে এটা নিয়ে। নামবে, তারা রাস্তায় নামবে এই কারণে যে তাদের অবজেক্টিভই হচ্ছে শরিয়া আইন ইমপ্লিমেন্ট করা, যেখানে একজন পুরুষের সাক্ষী সমান 2 জন নারীর সাক্ষী, যেখানে যৌন নির্যাতন হলে 2 জন পুরুষ যদি সাক্ষী না দেয়, সেটাকে সেই মহিলার স্টেটমেন্ট ভুল বলে প্রমাণিত হবে এবং তার শাস্তি হবে। গণভোটে মানুষ রায় দিয়েছে, সেটা প্রতিষ্ঠা করতে হবে, সেটাও তো বলছে। গণভোটে রায় দিতে 1985 এর 21শে মার্চে গণভোটে রায় দিছিল না, যে এর সাথে মিলিটারি শাসনকে স্থায়ী করার জন্য, ভ্যালিডিটি দেওয়ার জন্য গণভোট ছিল না সেটা। সেখানে তো আপনার 95% লোকের পক্ষে সাক্ষী দিছে, এরা তো 50-60%, তখন দিচ্ছে 95%, 70% উপস্থিতি দেখাইছে। গণভোট জানি না, আদালত সেটা বাতিল করে দিয়েছে, তো গণভোট সহ 7th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। সুতরাং ওইসব ধান্দাবাজি কথায় কাজ হবে না। ক্লিয়ার কাট কথা যে বাংলাদেশ যেভাবে সৃষ্টি হয়েছে, শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই রাষ্ট্র কতগুলি মৌলবাদী, কতগুলি অর্ধশিক্ষিত একটা জেনারেশন ধ্বংস করে দিবে, আর আমরা বসে বসে দেখবো? এটা হইতে পারে না। উইল ফাইট মানে কি? রাস্তায় যে মারামারি করবো না, আমরা আমাদের শক্তি দিয়ে, আমাদের মেধা দিয়ে যতদূর পারি আমরা বাংলাদেশের যে আদি অকৃত্রিম যেভাবে সৃষ্টি করা হয়েছিল সেইভাবে রাখবো। যেখানে প্রয়োজন, তো যুগের সাথে তো অনেক কিছু প্রয়োজন হয়, আপনি সেইখানে সংবিধানকে পরিবর্তন করেন, কিন্তু আপনার মূল যে চেতনা, যে গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি কেন বাঙালি জাতি হিসেবে বাঙালি, এটাকে আপনি বাদ দিবেন কেন? এটার জন্য কি হয়েছে? বিপ্লব হয়েছিল, এই গণ অভ্যুত্থান হয়েছিল? এইটাই কি ফ্যাসিবাদের কারণ? আসলে কি আমাদের একটা মৌলিক বিষয়ে আমরা কিন্তু একটা দ্বন্দ্বে জড়াই গেছি। মৌলবাদী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সারা জীবন ছিল, সেই মূল চেতনা তাদের ভিতরে আছে, বাংলাদেশ বিরোধী চেতনা আছে। আর যারা আমাদের স্বাধীনতার পক্ষের, তারা ধামাচাপা পড়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস শিখেছে শাহরিয়ার কবির, যে কোনোদিন ফাইট করে নাই। আমাদের মুনতাসির মামুন, তারা ফ্রিডম ফাইটার না, দে আর নট ফ্রিডম ফাইটার। তারা মুক্তিযুদ্ধকে একটা দলের একটা ব্যক্তির প্রপার্টি বানাই দিচ্ছে, যার ফলে এই জেনারেশনটা মুক্তিযুদ্ধ সম্বন্ধে আর্টারলি আনইনফর্মড। আমি তো অনেক কিছু তালাপ করি, তারা তাদের ওইসব কথা বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য না। প্রকৃত আপনার ইতিহাসটা তুলে ধরা উচিত ছিল এই জেনারেশনের কাছে, তাহলে হয়তো আজকে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখনো আমাদের করতে হবে মুক্তিযুদ্ধের আসল ঘটনাগুলি কি। এটা একটা জনযুদ্ধ ছিল, সকল লোক ফাইট করছে, কোনো ব্যক্তি না, শুধু কোনো একটা বিশেষ দল না, সবাই মিলে ফাইট করে দেশটাকে স্বাধীন করছে। সেই কথাটাই তো আমরা আনতে পারিনি। আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বলের প্রথম বাক্যটাই হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি করিয়াছি। প্রথম লাইনেই তো আছে এটা, জনগণ দ্বারা সৃষ্ট এই রাষ্ট্র। অথচ এটা নিয়ে নানাবিধ আপনার কন্ট্রোভার্সি, সেই কন্ট্রোভার্সি তো হোল লাইফ আমরা দেখে আসলাম। অসংখ্য ধন্যবাদ।